আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, সুন্দর আছি। তবে গতকালকে যেহেতু সকাল 10টা 38 মিনিট 39 সেকেন্ডে যে ভয়াবহ একটি ভূমিকম্প হয়, তখন আসলে মুহূর্তের মধ্যে মনে হয়েছিল আহ, হয়তো আপনাদের সাথে আর কখনো কথা হবে না, কারণ এত ভয়াবহ একটা মুহূর্ত গিয়েছে যেটা আসলে বর্ণনা করা কোনোভাবেই পসিবল নয়। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আসলে, এই জন্য আল্লাহর কাছে চির কৃতজ্ঞতা এবং শুক্রিয়া। তো আজকে আপনাদের সাথে একটু ডিসকাস করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উপর ভিত্তি করেই। বিষয়টা হচ্ছে যে আপনাদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে লং ডিস্টেন্স ট্রিপের ক্ষেত্রে বা কন্ট্রাক্ট ট্রিপের ক্ষেত্রে কিভাবে ভাড়া নির্ধারণ করবেন, এটার উপর ভিত্তি করে আজকের পর্বটা সাজিয়েছি। তবে আজকে আমরা আমাদেরকে ফেস বেশি দেখাবো না। আজকে একটা ব্যাডমিন্টন কোর্টের এখানে বসে আছি, ব্যাডমিন্টন কোর্টে বাচ্চাদের আপনারা খেলা দেখবেন এবং আমরা এখানে আপনাদের সাথে এই প্ল্যানিংটা বা কিভাবে লং ডিস্টেন্স ট্রিপটা নেবেন এটার ব্যাপারে ডিসকাস করবো। তো চলেন আমরা সে ব্যাপারে একটু কথা বলি। লং ডিস্টেন্স ট্রিপের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমত কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত কয়েকটা জিনিস মাথায় রাখা কি, যেমন ধরেন আপনি ট্রিপটা কোথায় নিচ্ছেন, কখন নিচ্ছেন, কত সময়ের জন্য নিচ্ছেন, তার উপর ভিত্তি করে এই ট্রিপগুলো ভাড়া নির্ধারণ হয়ে থাকে। তবে সবচাইতে কমন এবং বেসিক কিছু বিষয় থাকে, এই বেসিক বিষয়গুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যেটা হচ্ছে, প্রথমত আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি আপনার একটা গাড়ির বডি ভাড়া, গাড়ির সেক্টরে বা ট্রান্সপোর্ট সেক্টরে এটাকে আমরা বলি গাড়ির বডি ভাড়া। আপনি যখন গাড়িটা হাফ বেলার জন্য বা ধরেন 6 ঘন্টার জন্য বা 12 ঘন্টা বা ফুল টাইমের জন্য আপনি গাড়িটা কোথাও দিবেন, তখন সেই গাড়িটার একটা বডি ভাড়া কাউন্ট হয়। তো বডি ভাড়াটা সাধারণত গাড়ির আকারের উপর ভিত্তি করে বা সিটের উপর ভিত্তি করে হতে পারে। তো এটা হতে পারে সাধারণত আপনার 2,000 টাকা থেকে শুরু করে 3,000 বা 4,000 টাকা পর্যন্ত আপনার বডি ভাড়া হয়ে থাকে একদিনে। 2,000 বা 2,500 টাকার বডি ভাড়াগুলো কিরকম, সেটা হচ্ছে আপনার যখন একটা ছোট গাড়ি বা সেডান গাড়ি চালাবেন, তখন সেই গাড়িগুলোর ক্ষেত্রে একটা বডি ভাড়া এরকম 2,000-2,500 টাকা হয়ে থাকে। বা যদি হাইএস বা বড় যে যানবাহনগুলো থাকে, এই জাতীয় মাইক্রোবাস টাইপের, এগুলোর ক্ষেত্রে বডি ভাড়াটা আরও কিছুটা বাড়তে পারে, সেক্ষেত্রে 3,000, 3,500 বা 4,000 টাকা পর্যন্ত হয়ে থাকে দূরত্বের উপর ভিত্তি করে। এখন আরেকটা বিষয় সেটা মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা গাড়ি দিবেন, তখন আপনাকে কিন্তু সেই গাড়িটার একটা ড্রাইভারও দিতে হয়। আপনি নিজেই চালান অথবা আপনি একটা ড্রাইভারই দেন, তারও কিন্তু একটা ভাড়া আছে। সেক্ষেত্রে একটা ড্রাইভারের ভাড়া বর্তমানে সাধারণত 700 টাকা থেকে, মানে কমপক্ষে 700 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, বা এর বেশি হয়, এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে হয়। অনেক সময় অভিজ্ঞ কিছু ড্রাইভারও থাকেন যাদের ভাড়া 1,000 টাকারও বেশি হয় প্রতি বেলায় বা প্রতি ট্রিপে। আর যদি আপনি গাড়ির মালিক হন এবং অভিজ্ঞ ড্রাইভার হন, তাহলে সেই ক্ষেত্রে ওই 700 থেকে 1,000 টাকা বা তার বেশি আপনার কিন্তু বডি ভাড়া, দুঃখিত, ড্রাইভারের ভাড়া আপনাকে দিতে হবে বা আপনাকে নিতে হবে অ্যাকচুয়ালি। এই হচ্ছে মোটামুটি ফিক্সড একটা কস্টিং, যে এই অ্যামাউন্টটা আসবেই। আর ভাড়া কিভাবে নির্ধারণ করবেন, ভাড়াটা নির্ধারণ করা হয় এইভাবে, আপনি যেই জায়গাটিতে যাবেন ওই জায়গার যাওয়া এবং আসা দুটি ভাড়াই আপনাকে কাউন্ট করতে হবে। এখন অনেকে প্রশ্ন করে থাকেন বা অনেকে যে কাজটা করে থাকেন, অনেকে বলতে কি কেউ কেউ করে থাকেন যে যাত্রীকে ড্রপ করার পর শুধু ড্রপ ড্রপ থাকে যাত্রীটা, ড্রপ সার্ভিসটা দেন। কারণ ঢাকা থেকে কুমিল্লা যাবেন, কুমিল্লায় জাস্ট যাত্রীকে ড্রপ করে দিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে ফিরতি ট্রিপে দেখা যায় যাত্রী, দুঃখিত, ড্রাইভার বিভিন্ন স্ট্যান্ড থেকে বা রানিং রোড থেকে যাত্রীদেরকে পিক করে থাকেন। তো সেই ক্ষেত্রে তাদের গ্যাসের খরচটা আলাদাভাবে এখানে উঠে যায়, গ্যাস খরচ এবং টোল খরচটা উঠে যায়। তবে এই সবগুলো হচ্ছে অপশনাল, অনেক ড্রাইভাররা আবার এই ট্রিপগুলো নেন না নিরাপত্তার স্বার্থে। তো সেই জন্য এই বিষয়টা বাদ দিতে হবে। তো আপনাকে আসা এবং যাওয়া দুটা ভাড়াই কাউন্ট করতে হবে। এখন ভাড়া কাউন্টের বিষয়টা হচ্ছে কিভাবে ভাড়া কাউন্ট করবেন। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে ভাড়া কাউন্টের বিষয়টা হচ্ছে আপনি কোথায় বা কোন জেলায় ট্রিপ নিচ্ছেন, আপনার গাড়িটা কি এলপিজি করা, নাকি সিএনজি করা, নাকি হাইব্রিড, নাকি শুধুই তেলে চালিত, এই সব কিছুর উপর ভিত্তি করে। তবে ধরে নিচ্ছি যারা সাধারণত রেন্টেকারের বিজনেস করে থাকে, তাদের গাড়িগুলো সাধারণত সিএনজি করা বা এলপিজি করাই হয়ে থাকে। এখন যদি আপনার সিএনজি করা গাড়ি হয় এবং আপনি যেখানে ট্রিপ নিয়েছেন
সেখানে আপনার যদি সিএনজি স্টেশনগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে সেক্ষেত্রে ভাড়ার রেটটা আসবে একরকম। আর যদি এলপিজি বা সিএনজি আপনি সিমিলার ধরতে পারেন। আর যদি এমন হয় যেখানে ট্রিপ নিয়েছেন সেখানে যদি আপনার এলপিজি সিএনজি কিছুই না থাকে, গাড়িটা আপনাকে তেলের সার্ভিস দিতে হবে, মানে পেট্রোল বা অকটেনের সার্ভিস দিতে হবে, তাহলে হবে ভাড়ার রেটটা একরকম। পাশাপাশি আপনাকে চিন্তা করতে হবে টোলটা কে দিবে। টোলের ক্ষেত্রে বিষয়টা আমি আসছি, তবে ভাড়া নির্ধারণের বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি। মত পার্থক্য থাকতে পারে, আমি যেভাবে নিয়ে থাকতাম আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং ইন জেনারেল এইভাবেই সাধারণত ট্রিপগুলো ড্রাইভাররা একসেপ্ট করে থাকেন বা নিয়ে থাকেন। যেমন ধরেন আপনি কুমিল্লা যাবেন, কুমিল্লার দূরত্ব ধরে নিচ্ছি ঢাকা মহাখালী বনানী থেকে বা গুলিস্তান থেকে একদম 100 কিলোমিটার। তাহলে সেক্ষেত্রে আপনার সিএনজি চালিত গাড়িটা যদি ধরেন প্রতি কিলোমিটারে খরচ হয় আপনার 5 টাকা বা ধরেন 6 টাকা, তাহলে আপনাকে আসা যাওয়ার ক্ষেত্রে 12 টাকা কাউন্ট করতে হবে। তবে বর্তমানে যেহেতু সার্ভিস কস্টিং মেনটেনেন্স খরচ বেশি, সেক্ষেত্রে এটা 12 থেকে 14 টাকা কম, বা কম সাধারণত হয় না, 12 থেকে 14 টাকার বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে কমপক্ষে কুমিল্লা গেলে আপনার গাড়ির বডি ভাড়া 100 কিলো, পাশাপাশি আসার ক্ষেত্রে 200 কিলো, টোটাল 200 কিলো, 100 100 200 কিলো আপনাকে 12 টাকা যদি কাউন্ট করেন তাহলে যে অ্যামাউন্টটা আসে মোটামুটি 4200 500 কত টাকার মতো আসবে। তো এটা আপনার হচ্ছে গাড়ির ভাড়া, এটা যাত্রী আপনাকে প্রদান করবে, অ্যাডভান্স হোক বা আপনাকে পোস্ট অ্যাডভান্স হোক, তো এটা প্রদান করবে। আচ্ছা দুঃখিত, এখানে একটু নয়েজ হচ্ছে, কারণ এখানে বাচ্চারা একটু খেলাধুলা করছে এবং পাশাপাশি এখানটা গ্রিল ওয়ার্কশপের দোকান আছে, সব মিলে একটু নয়েজ, একটু কষ্ট করবেন। কারণ গাড়ি নিয়ে যেহেতু বের হওয়ার সুযোগ নেই আমার, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের যে এইভাবে বিভিন্ন প্লেসের ভিডিওগুলো আমি একটু শেয়ার করে থাকি। আচ্ছা যেটা বলছিলাম, তো ভাড়াটা আপনার ধরেন এখানে 4500 টাকার মতো আসলো কুমিল্লার গাড়ি ভাড়াটাই। ড্রাইভারের খরচটা আপনি ধরেন এখানে আসলো 700 টাকা, তাহলে এখানে আপনি দেখেন প্রায় 5000 টাকা আসলো, এই হলো খরচ। আরেকটি হলো টোলের বিষয়টা কি, টোলের বিষয়টা হচ্ছে আপনি ভাড়ার সাথে এটা অ্যাড করতে পারেন, টোটাল ভাড়া কন্ট্রাক্টের সাথে অ্যাড করতে পারেন, অথবা যাত্রীর কাছ থেকে আপনি বাই রোড নিয়ে নিতে পারেন। তবে সাধারণত এই জাতীয় ট্রিপের ক্ষেত্রে আসা এবং যাওয়ার টোলগুলো যাত্রীরা প্রদান করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাইভার সাহেবরা এগুলো একসেপ্ট করেন, তো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তবে টোল সাধারণত যাত্রীরা প্রদান করে থাকেন। এখন আরেকটি যে প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের, বা আমি আপনাদেরকে বলেছিলাম যে ট্রিপের ভাড়া ডিপেন্ড করে রাস্তার বা রোড কন্ডিশনের উপরে। যদি আপনার ট্রিপটি এমন একটি জায়গায় হয় যেখানে আপনার গাড়িটা তেলে চালাতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রিপের ভাড়ার রেটটাও চেঞ্জ হবে। এজ এক্সাম্পল ধরুন আপনি দক্ষিণবঙ্গে আপনার ট্রিপটা করেছে, যেমন ধরেন পটুয়াখালী, বরিশাল, অথবা ধরুন খুলনা বা এই জাতীয় এই জায়গাগুলোতে সাধারণত সিএনজি গ্যাস পাওয়া যায় না। আর অধিকাংশ গাড়ি যেহেতু সিএনজি গ্যাসে চালিত, অনেক ক্ষেত্রে আবার এলপিজিও পাওয়া যায় না। যদি এলপিজি গাড়ি হয় তাহলে ঢাকা থেকেই আপনাকে বেশি পরিমাণে এলপিজি বা ফুল এলপিজি নিয়ে নিতে হবে, তাহলে আপনার ট্রিপের খরচটা কমে যাবে। আর যদি সেই ব্যবস্থা না থাকে, সিএনজি চালিত হয়ে থাকে, তাহলে সর্বোচ্চ ঢাকা থেকে আপনি সিএনজি ফুল গ্যাস নিয়ে মাওয়ার ভাঙ্গা পর্যন্ত যেতে পারবেন হয়তো, বা দুঃখিত, ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যেতে পারবেন। এখান থেকে মোটামুটি 80 কিলো প্লাস ডিস্টেন্স, ভাঙ্গা পার হয়ে যেতে পারবেন যদি গাড়িতে 220 PSI প্রেসারে আপনি গ্যাস নিতে পারেন বা ফুল গ্যাস নিতে পারেন, 60 লিটার সিলিন্ডারের কথা বলছি। এরপর কিন্তু আপনাকে আবার তেল চালাতে হবে, যেহেতু তেলের দাম হচ্ছে আপনার 122 টাকা, পেট্রোল বা অকটেন সম্ভবত 122 টাকা। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু টোটাল তেল আপ ডাউনসের ক্ষেত্রে কত টাকা খরচ হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু তাদের কাছ থেকে ভাড়া নির্ধারণ করতে হবে। এখন কোনো গাড়ি কিন্তু আপনার তেলে দেখা যায় 8 কিলো যায় প্রতি লিটারে, মানে 122 টাকা 8 কিলোমিটার যায়। আবার কোনো গাড়ি আছে 10 কিলোমিটার যায়, আবার কোনোটা আছে হাইব্রিড গাড়ি হলে 20-22 কিলোমিটারও যেতে পারে, 20-22 কিলোমিটারও যেতে পারে। তো সেক্ষেত্রে এটা আপনার নির্ধারণ করবে যে আপনার গাড়িটা কি পরিমাণ তেল খাচ্ছে বা কি পরিমাণ তেল প্রয়োজন হচ্ছে, এটার উপর ভিত্তি করে আপনাকে তেলের পরিমাণ, ভাড়ার পরিমাণটা নির্ধারণ করতে হবে। তো
তো এই হচ্ছে মোটামুটি একটা প্রাসঙ্গিক বিষয় বা আলোচনা। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিকের প্রাসঙ্গিক আলোচনা, যে ট্রিপ কিভাবে আপনি নির্ধারণ করবেন, ভাড়াটা কিভাবে নির্ধারণ করবেন সেটার উপরে মোটামুটি আমরা একটা ডিসকাস করার চেষ্টা করলাম। এরপরও হয়তো বা অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, সেগুলোর উপর ভিত্তি করে আপনি আমাদের কাছে জানাতে পারেন। পাশাপাশি জানাচ্ছি, এই ট্রিপটি কিন্তু ঢাকার ক্ষেত্রে অন্য জেলায় রওনা দেওয়ার ক্ষেত্রে বিষয়টা এমন নয়। আপনি যে জেলা থেকে ট্রিপ নিয়ে থাকেন না কেন এমনটা হয়, তবে ঢাকার দিকে আপনার সাধারণত গাড়িগুলো আপনার রেটটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে। বাট গ্রাম থেকে বা অন্য জেলা থেকে যখন ঢাকার দিকে আসেন, তখন সেক্ষেত্রে কিন্তু ভাড়ার রেট তুলনামূলকভাবে একটু আপ ডাউন হয়। আবার এয়ারপোর্টের ট্রিপের ক্ষেত্রে আলাদাভাবে বিশেষভাবে অনেক গাড়িওয়ালারা বা ড্রাইভার যারা আছেন বা গাড়ির মালিক যারা আছেন আলাদাভাবে ট্রিপ কাউন্ট করেন অ্যামাউন্ট। তো সেই বিষয়টা আসলে আপেক্ষিক একটা ব্যাপার, যার কাছ থেকে যেমনটা অনেকে এটা নিয়ে থাকেন। তবে আপনার বেসিক্যালি যেটা হচ্ছে, আপনার ট্রিপের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস দুই ক্ষেত্রের ভাড়াটাই আপনাকে যাত্রীর কাছ থেকে একসেপ্ট করতে হবে। আপনি রাস্তা থেকে যাত্রী উঠান আর না উঠান, তবে যেহেতু নিজস্ব দ্বারা আমরা তোমার ছাত্রদের সাথে একটু কথা বলা শেষ করে নিই। তবে বেসিক্যালি যেহেতু দেশের পরিস্থিতি মোটামুটি খুব একটা সুবিধাজনক নয়, সামনে আবার যেহেতু ইলেকশন আছে, সব মিলিয়ে রাস্তাঘাটে অনেক ঝামেলা দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। তো সেই জন্য আপনারা আউটসাইড যাত্রী বা পরিচিত যাত্রী ছাড়া আপনারা ওঠানোর চেষ্টা করবেন না। পাশাপাশি চেষ্টা করবেন, যেটা আমার দিক থেকে বিবেচনা করি, আপনারা যাত্রীর কাছ থেকে যাদের কাছ থেকে ট্রিপ নিচ্ছেন, নিরাপত্তার স্বার্থে তাদের আইডেন্টিটি বা যিনি ভাড়া নিচ্ছেন অন্ততপক্ষে তার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা আইডি কার্ড আপনারা সংগ্রহে রেখে দিবেন। ড্রাইভার সাহেব এবং মালিক পক্ষ যারা আছেন ফোন নাম্বার সহ সব বিস্তারিত, জরুরি ইমার্জেন্সিস নাম্বার সহ। এবং পাশাপাশি গাড়িতে আপনারা জিপিএস ট্র্যাকারগুলো ব্যবহার করতে পারেন, যার ফলে আপনারা আপনাদের গাড়ির অবস্থানগুলো নিশ্চিতভাবে জানতে পারবেন, গাড়ি কত কিলো স্পিডে চলছে, গাড়িতে কী ধরনের কথাবার্তা হচ্ছে বা ইত্যাদি সবকিছু রেকর্ড থাকে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনার টপিক এবং বিষয়বস্তু। এরপরও আপনাদের আরো কোনো জানার এবং বা জিজ্ঞাসার আরো কিছু থাকলে আমাদের সাথে কিন্তু আপনারা ডিসকাস করতে পারেন। তো ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এর চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি আপনারা এই ভিডিওটি প্রাসঙ্গিকভাবে শেয়ার দিয়ে সবাইকে সচেতন করার এবং জানার সুযোগ দিবেন। যেহেতু নিয়মিতভাবে আমরা ভিডিওটি দিতে পারছি না, আমাদের পেজের ভিডিওগুলো ইদানিং মানুষের কাছে খুব কম পৌঁছাচ্ছে। তো আমরা আশা করব যারা ভিডিওটি দেখছেন তারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ। লিডারশিপ ছাত্রীদেরকে সালাম দিয়ে ভিডিওটা অফ করে দাও।